শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়ার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে জলজ 2 শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। মহাখালী নিউ ডিওএইচএস এর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আসি, অ্যাড্রেসটা দিয়ে গেলে যোগাযোগ করতাম। কেন? কাল রাতে আসলে খুব মিস করলাম তোমাকে। তুমি অন্যরকম একজন মানুষ। সেটা এখন মনে হচ্ছে, কিছুদিন পরে আর মনে হবে না। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। এবার কি করলাম তুমি বলো? আতো কত কত চুকো চুকো উলা এটাই করলাম। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো। বিজয়ের মাস চলছে। আমাদের বিজয়ের পেছনে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য সারা দেশব্যাপী যে কার্যক্রমটা চলছে, ভাস্কর্য সৌধ যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে একটু বলুন। আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের হওয়ার পর থেকে অনেক কার্যক্রম হয়েছে, এর মধ্যে তো যেগুলো অনেকগুলো হয়ে গিয়েছে, আর ভবিষ্যতে যেটা আমাদের অনগোয়িং অথবা যেগুলো হবে সেটা বলতে গেলে বলা যায় যে একটা প্রকল্প হচ্ছে সব জেলা সদরে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কমপ্লেক্স ভবন। সেটা এখনও চালু আছে, কয়েকটা জেলায় বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে। সেই বধ্যভূমিগুলোর উপরে যেই স্মারক, যেই ভাস্কর্য বা যেই স্থাপনা, সেটার কাজও চলছে। এটা শুরু হয়েছে আগেই, এখনও চলছে। তারপরে সামনে একটা প্রকল্প আসছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই সমাধিগুলো আছে, কবরগুলো আছে, তো সেইগুলোকে চিহ্নিত করে এগুলোর উপরে একটা একই রকম একটা আইডেন্টিক্যাল একটা স্থাপনা তৈরি করা, যাতে সবাই দেখলে সহজে বুঝতে পারে
যে এটা মুক্তিযোদ্ধার সমাধি। তারপরে আরেকটা প্রকল্প আছে যে মুক্তিযুদ্ধে আমাদের যেই মিত্রবাহিনী যারা যারা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের একটা স্মারক, একটা সৌধ তৈরি করা, যেটার ডিজাইন হয়ে গিয়েছে, এটা অ্যাপ্রুভডও হয়ে গিয়েছে, এখন এটা মানে কার্যক্রম চলছে ইমপ্লিমেন্টেশনের জন্য আর কি, এটা অনেক দূর এগিয়েছে। এই প্রকল্পগুলোর সাথে তো আপনি সরাসরি জড়িত, এছাড়া আপনি নিজে ডিজাইনের সাথেও জড়িত। আমরা জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন যে এটা আছে সেখানটাতে আপনি সরাসরি জড়িত ডিজাইনে। জি জি। এছাড়াও আপনি আরো অনেক কাজ করেছেন, সেগুলো সম্পর্কে যদি। হ্যাঁ, যেহেতু স্থপতি সুতরাং কাজ তো করতে হবে। আমি করেছি, আমি 7 জন বীরশ্রেষ্ঠ, আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ আছেন ওনাদের যে সমাধি মধ্যে যে সৌধটা সেটা আমি করেছি। তারপরে প্রত্যেক জেলায় দেখবেন যে একটা মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত একটা স্মৃতি ফলক আছে, সেটা করেছিলাম। তারপরে মুক্তিযোদ্ধাদের যে সমাধির উপরে, কবরের উপরে যেই ইয়েটা নাম ফলক স্থাপনা যেটা, সেটা করেছি। তারপরে শহীদ মিত্রবাহিনীর যেই সদস্যরা আছেন তাদের সমাধি, যেই তাদের যে স্মৃতিসৌধ সেটাও আমি করেছি। এগুলো যখন করলেন তখন নিশ্চয়ই মাথার ভেতরে, আমি আসলে জানি না যে এই কাজগুলো কিভাবে করতে হয়, সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো মেসেজ দেওয়ার, যে আপনি কি বোঝাতে চাইছেন, যেমন শিখা চিরন্তনী, সেটা যদি একটু বলতেন। শিখা চিরন্তন এটা অবশ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ওনার একটা নির্দেশনা ছিল, এটা আগে হয়েছিল একটা, কিন্তু মানে যখন স্মৃতিস্তম্ভ প্রজেক্টটা হয় তো ওটার সাথে শিখা চিরন্তন হয়ে গিয়েছিল, কিন্তু উনি এটা ঠিক ওভাবে চাননি। উনি ডিজাইন করেছেন যে এটা আবার একটু চেঞ্জ করে ওনার কিছু আইডিয়াজ আমাদের দিয়েছেন। তো সেই ক্ষেত্রে মানে আমার কাছে আসে, মিনিস্ট্রি হয়ে, আমার চিফ আর্কিটেক্ট হয়ে আমার কাছে আসে যে এটা ডিজাইন করার ব্যাপারে। তো তখন আমাদের অফিস থেকে অবশ্য বলা হয়েছে এটা তো যেহেতু টোটাল মেইন ডিজাইনটা একটা কম্পিটিশনের মাধ্যমে একজন কনসালটেন্ট করেছেন, তো সেটা যেহেতু ভাঙা হবে, আমরা বলেছি ঠিক আছে কনসালটেন্ট উনি করুক। তো পরে মিনিস্ট্রি থেকে আমাদের বলা হয়েছে ঠিক আছে আমরাও দেই, ওনারাও দিক। হ্যাঁ, পরে আমরা সবাই জমা দিয়েছি, পরে আমারটা সিলেক্টেড হয়েছে আর কি। তো সেটা মানে আগে একটু নিচু ছিল, তো এটা প্রধানমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এটা যাতে ভিজিবল হয় এরকম একটা ইয়ে, আবার ফুল দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আগে। তো এখন দেখবেন যে এটার মধ্যে ফুল দেওয়ার কয়েক ধরনের, মানে দুই ধরনের ইয়ে আছে। একটা হচ্ছে একটু সেপারেট, মাঝখানে সেন্ট্রালি একটা ফুল দেওয়ার জায়গা, সেখানে একসাথে 2 জন ফুল দিতে পারবেন। যদি এমন হয় যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বা আমাদের প্রেসিডেন্ট মহোদয় সাথে হয়তো বিদেশি কেউ বা অন্য কেউ 2 জন একসাথে ফুল দিবেন, যাতে সেটাও দেওয়া যায়। আবার অন্যান্য জনগণ, হ্যাঁ মানে আমাদের যে দর্শনার্থী তারা যদি ফুল দিতে চান, পাশে আবার ফুল দেওয়ার ব্যবস্থা আছে, পতাকার ব্যবস্থা আছে। আবার এটা উদ্বোধন যে করেছিলেন, এটা ফলক উন্মোচন করেছেন, তাদের নাম দেয়া আছে ওখানে। হ্যাঁ, তারপরে সেন্ট্রালিটি যেটা মানে অ্যাক্সেস যেটা বজায় রাখা, সেটা করা হয়েছে। তো সব মিলায়ে মানে এটা করা হয়েছে আর কি। প্রধানমন্ত্রী মহোদয়েরও ইচ্ছাটাও পূরণ হয়েছে, আবার ডিজাইনের সাথে ম্যাচ করে এটা করা হয়েছে। সবাই মিলে একটা ভালো কাজ করা হয়েছে। এই যে কাজগুলো করেছেন আপনারা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে, আপনারা কি মনে করছেন যে এই কাজগুলোর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বেশি পৌঁছে যাবে এবং তারাও আগ্রহী হবে? দেখেন, এটা একটা আবেগের ব্যাপার আছে এর মধ্যে, কারণ আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি হয়তো মুক্তিযুদ্ধ দেখা লাস্ট একবার শেষ প্রজন্ম। হ্যাঁ, তো সেটা তো আমার জন্য একটা আবেগের ব্যাপার, আবার সৌভাগ্যের ব্যাপার যে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক কাজগুলির সাথে জড়িত আছি। তো আমি যেরকম মানে আমার স্মৃতিতে যতটুকু কমই হোক, কিন্তু আমার কিছু না কিছু আছে, আমি জানি যে আমি মুক্তিযুদ্ধের মধ্যে ছিলাম। তো এটা পরের জেনারেশন, ওরা আসলে দূর থেকে দেখার মতো। তো তাদের কাছে এটা যখন আমি দেই বা আমার কাছে যখন আসে, প্রতিবারই আসলে রোমাঞ্চিত হই, প্রতিবারই আবেগ ভর করে। হ্যাঁ, তো এটা পাস করার জন্য একটা তাগিদ অনুভব হয়। আর তারপরে স্থাপত্যের ভাষায় যতটুক দেয়া যায়,
যেমন আমাদের বীরশ্রেষ্ঠ যে সমাধি, ওখানে দেখবেন যে একটা পতাকা আছে, ওই পতাকা মানে সমাধির ঠিক মাঝ বরাবর একটা পতাকার আদল আছে। পতাকাটা আবার ওই বীরশ্রেষ্ঠরা যে পতাকা নিয়ে যুদ্ধ করেছিলেন, মাঝখানে আমাদের ম্যাপ সম্বলিত, ওনারা কিন্তু ওই পতাকাটাই দেখে মারা গিয়েছেন, পরের পতাকাটা দেখেন নাই। সেই পতাকাটা একটা নিজেকে ঝুঁকে ওই ইয়েতে সম্মান করছে, ওই সমাধিটাকে সম্মান করছে, এইভাবে একটা ডিজাইনে করা। বেশ চমৎকার যে তারা যে পতাকাটা দেখে মারা গিয়েছে, জি, সেই পতাকাটাই এখন তারা এই পতাকাটাকে এনেছেন। এখন পতাকাটা তাদের মানে শ্রদ্ধায় পতাকাটা নুয়ে পড়েছে, হ্যাঁ, এরকম একটা ইয়েতে করা। তো এটা হয়তো কেউ যদি সামনে দাঁড়ায়, তার মধ্যে যদি ওই ইয়েটা আবেগটা আসে, তাইলে আমার আবেগটা তার মধ্যে ট্রান্সমিটেড হবে। আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু কেউ যদি সত্যিই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভালোবাসে, শ্রদ্ধা করে মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের, তাহলে তার ভেতরে আবেগটা আসবেই। হ্যাঁ, আসবে। এমনকি আমিও বিশ্বাস করি যে আমার চেয়ে বেশি আসবে। আমি আমার যতটুকু আছে তার চেয়ে হয়তো আরও বেশি আসবে। আমি দেখেছিও, আসলে আমি এরকম দেখেছি যে আসে। যেটা আপনি বললেন যে আপনি দেখেছেন, এরকম যদি কোনো ঘটনা বলতে পারেন যে একেবারে সরাসরি আপনি নতুন প্রজন্মের কাছ থেকে শুনতে পেরেছেন, কিংবা আপনার কাছে তারা জানতে আগ্রহী হয়েছে, তারা আপনার কাছে জানতে চেয়েছেন এই কাজগুলো সম্পর্কে। হ্যাঁ, আমি এই যে যখন বীরশ্রেষ্ঠ প্রজেক্টটা করি, তখন আমার উপরে একটা লেখা এসেছিল প্রথম আলোতে। তো ওটা পড়ে অনেকে আমাকে ফোন করেছে, অনেক ইয়াং জেনারেশন, তারা কেউ আমার সাথে দেখা করেছে, করে আমার থেকে আইডিয়াটা জানার জন্য চেষ্টা করেছে। আমি একবার ওই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিতে গিয়েছি, তখন ওইটা জেনে একজন খুব বয়স্ক একজন মানুষ উনি এসছে, আবার কয়েকজন ইয়াং ছিল, তারা যখন জেনেছে যে আমি এটা ডিজাইন করেছি, আমার সাথে দাঁড়ায় তারা টোটাল জিনিসটা মানে আমাকে ধরে একেবারে বুঝে তারপরে গিয়েছে আর কি। তখন নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তখন তো মানে কি বলবো, দ্যাট ইজ ফিলিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একটু বলতেন যে সামনে কোনো নতুন পরিকল্পনা আছে কিনা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করবার? আসলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো একটা কমপ্লিট মুক্তিযুদ্ধর উপরে, এটা শুধু একমাত্র কাজই মুক্তিযুদ্ধ নিয়ে, এটা কিন্তু আর কোনো জিনিস নিয়ে কাজ করার কিছু নাই। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনেক প্রকল্প এরকম থাকতে পারে গবেষণাধর্মী, সেটা তারা নিচ্ছেন, তারা বের করেছেন, তারা ইতিহাসের উপরে কাজ করেছেন, তারা এখন আরও অন্যান্য গবেষণা করছেন, আমাদের বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করা বা অন্যান্য রাজাকারদের তালিকা তৈরি করা, এগুলো করছেন। আর আমার হাতে যেটা আছে, যেমন এই যে মুজিবনগরের যেই প্রকল্পটা, সেটার মধ্যে ইতিহাস মানে আর্কিটেকচারের মাধ্যমে ইতিহাসটা যতটুকু, ওইটার মধ্যে ভাস্কর্যের জায়গা রেখে দেওয়া হয়েছে, ভাস্কর্যের মাধ্যমে ইতিহাস আসছে। হ্যাঁ, তারপরে অনেক ল্যান্ডস্কেপের মাধ্যমে ইতিহাস আসছে। হ্যাঁ, তারপরে যেটা মিত্রবাহিনীর যে সমাধি, সেটারও ডিজাইনের মধ্যে একটা ইয়ে রাখার চেষ্টা করেছি, যে এটা আসলে আমি নামটা, প্রত্যেক ভাস্কর্যের তো একটা নাম থাকে, তো আমি একটা নাম ইয়ে করেছি, আমার ভাস্কর্যটার নামটা কি হবে, এটা পাঁজরের বন্ধন আমি বলেছিলাম, ওইভাবে ওই থিমে করা। তো মন্ত্রণালয় থেকে এটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন আর কি, যে এটা দেখলে দেখবেন যে দুইটা মনে হয় যে দুইটা পাঁজরের হাড়গুলো আস্তে একজন একজনকে জড়িয়ে ধরার জন্য সামনে এগিয়ে আসছে। তো এইভাবে মানে স্থাপত্যের মাধ্যমে যতটুক বিধৃত করা যায় বা যতটুকু তুলে দেওয়া যায় আরেকজনের কাছে, বা হয়তো আমি যেই থিমটা চিন্তা করলাম, হয়তো আরেকজনের কাছে সেই থিমটা আসলো না, অন্য একটা থিম আসলো, তাতে অসুবিধা নেই, কিন্তু মূল ইতিহাস, কিন্তু তার আবেগটা ওটার মধ্যে পেলেই হয়। হ্যাঁ, অবশ্যই। তো শিল্প তো এটাই যে দেখবে সে তার মতো করে বুঝবে। জি জি, তার মতো। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে নাই। হ্যাঁ, তো সে তার মতো করে একটা চিন্তা করে নেবে, সেটাই উদ্দেশ্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।